দেখো, যেহেতু মানে এই স্ট্র্যাটেজির ক্লাসটা আমরা ইন জেনারেলি করি না, 1 ঘন্টা চলে গেছে, তো আমরা এখন যে ক্লাসটা করবো সেটা হিস্ট্রির একটা ক্লাস। এই হিস্ট্রি মানে হচ্ছে টোটাল হিস্ট্রি। যেমন একটু আগে পৌলমি জিজ্ঞেস করলো যে স্যার আপনি কি লিঙ্কিং করে করে পড়াবেন কিনা। দেখো, আজকে হিস্ট্রিটাকে আমি লিঙ্ক করে দিচ্ছি। আমার হাতে হিস্ট্রির জন্য 50 থেকে 60 মিনিট সময় রয়েছে। এই 60 মিনিটের মধ্যে টোটাল হিস্ট্রিটাকে আমরা কভার করব। টোটাল হিস্ট্রিটাকে মানে এই অস্ট্রালোপিথেকাস থেকে শুরু করে বা হরপ্পান সিভিলাইজেশন থেকে শুরু করে 1947-এর যে গল্পটা, এটা আমরা কভার আপ করবো একটা লেকচারে। তার জন্য আমার 50 থেকে 60 মিনিট সময় রয়েছে। তারপরে আমাদের যদি সময় থাকে আমরা ইকোনমিক্স পড়বো, না হলে আমরা সায়েন্সের একটা টপিক পড়বো, ছোট্ট টপিক, 10:30টায় ছেড়ে দেবো, বা তার 5-10 মিনিট দেরি হতে পারে। ঠিক আছে, তো চলো আমরা হিস্ট্রিটা একটু শুরু করি। এবার খাতাটা তোমাদের খুলতে হতে পারে যদি তোমরা কোনো নোটস নাও। দেখো, প্রথমত আমরা হিস্ট্রিতে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো আমি একটা জিনিস সবসময় বলি, প্রথাগত পড়াশোনা করা যাবে না। প্রথাগত পড়াশোনা করা যাবে না। একটু নিজের মতো করে সাবজেক্টটাকে উপর থেকে দেখার চেষ্টা করো। আমার মনে হয় সাবজেক্টটাই তুমি ভালোবাসতে পারবে। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা পালস রয়েছে। যদি সাবজেক্টের সেই পালসটাকে তুমি ধরতে পারো, তাহলে দেখবে তাহলে দেখবে যে আলটিমেটলি সাবজেক্টটা তোমার কাছে একদম খেলার মতো। আজকে আমি খুব ভাবে যদি বলি, আচ্ছা দেখো, আমরা 2 ঘন্টা 3 ঘন্টা পরে হাঁপিয়ে যাই। দেখবে আমি কিন্তু এখন তোমাদের সঙ্গে ট্রিট করছি অ্যাজ এ স্টুডেন্ট, তুমি পড়ো বা না পড়ো দ্যাট ডাজেন্ট ম্যাটার, বাট এখন আমার ফ্লোটা অ্যাজ এ টিচার স্টুডেন্টের মতো। তো দেখো, আমি সবসময় এরকম ভাবেই বলি আমার স্টুডেন্টদের যে আমরা কেন 2-3 ঘন্টার বেশি পড়তে পারছি না। আমরা অস্থির হয়ে যাচ্ছি, আমাদের মন এদিকে চলে যাচ্ছে। বাট তুমি ভাবো, তোমরা প্রায় প্রত্যেকেই কেউ না কেউ রিলেশনের সঙ্গে যুক্ত রয়েছে, তোমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড রয়েছে। তো আমরা বহু প্রতীক্ষার পরে আমরা আমাদের গার্লফ্রেন্ডের সঙ্গে বা বয়ফ্রেন্ডের সঙ্গে যখন দেখা করতে যাই, তো দিনের পর দিন বা সকালে আমরা গেছি, বিকেল হয়ে গেল, কখন মনে হলো ইস আজকের দিনটা কেন যেন তাড়াতাড়ি চলে গেল। বা আমাদের, আরে আবার কালকে চল না দেখা করি, না কালকে হবে না, না চলো না প্লিজ দেখা করি। এই ব্যাপারগুলো আমরা রিলেশনের ক্ষেত্রে অহরহ অ্যাপ্লাই করে থাকি কেন? আজকে এই আমি যখন আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে বসে রয়েছি, তখন সারাটা দিন চলে গেল, কারণ সেখানে আমার ইন্টারেস্ট রয়েছে, সেই জন্য আমার কোনো পরিশ্রম হচ্ছে না। তো পড়াশোনাটাও যদি তুমি তোমার গার্লফ্রেন্ডের মতো করতে পারো, আমি দিনে 18-20 ঘন্টা পড়া সত্যি আমার কাছে মামুলি ব্যাপার ছিল। আমি জয়েন্ট এন্ট্রান্সের সময় এরকম পড়াশোনা করেছি, মানো আর না মানো। জোস্টকে আমার নিজের ভিডিও দেওয়া রয়েছে, জোস্টক বলে, সৌরভ বিশ্বাসীন জোস্টক সার্চ করবে তুমি পেয়ে যাবে। সত্যি বলছি, 18-20 ঘন্টা পড়া আমার পক্ষে কোনো ব্যাপার না, কারণ আমার পড়াশোনাটাই আমার গার্লফ্রেন্ড। আমি পড়াশোনাটাকে ভালোবেসে করি, আমি পড়াই ভালোবেসে পড়াই। ঠিক আছে, তো তুমি যদি জিনিসটাকে ভালোবাসতে পারো, আমি তোমাকে বলছি যে এইসব না কিছুই ম্যাটার করবে না, তোমার পিএসসি তোমার বাড়ি এসে দিয়ে যাবে তোমাকে চাকরি। তো দেখবে আজকে এই হিস্ট্রির যে গল্পটা আমি বলছি, এই গল্পটা আজ অব্দি কোনো ইউটিউবার বলেনি ইউটিউবে, আজ অব্দি কোনো টিচার বলেনি। যদি কেউ বলে থাকে সেটা আমার নিজের বানানো গল্প। সেই গল্পটাই দেখবে টোটাল হিস্ট্রিকে আমরা লিঙ্ক করছি। দেখবে টোটাল গল্পটা তোমার কাছে পুরো পুরো হিস্ট্রিটা তোমার চোখের সামনে চলে আসবে। যদি কেউ তোমাকে এই গল্প বলে, তাহলে সেটা আমারই স্টুডেন্ট হবে বা সে নিজে বানিয়েছে। এর এতটা বিশ্বাস আমার এই গল্পের উপরে রয়েছে, কারণ এই গল্প আমাকে কেউ কোনোদিন শেখায়নি। তো চলো দেখে নাও। একদম শুরু হচ্ছে হিস্ট্রিটা অস্ট্রালোপিথেকাস। অস্ট্রালোপিথেকাসের নাম তোমরা সবাই জানো, যেটা হচ্ছে আদি মানব গোষ্ঠী, মানে যারা অনুন্নত মানব গোষ্ঠী ছিল। আর আমাদের যে আমরা যে হিউম্যান বিং, তাদের যে সাইন্টিফিক নেম সেটা হচ্ছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, তাই না? তাহলে এই অস্ট্রালোপিথেকাস থেকে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, এই যে মানব গোষ্ঠীর যে এভিলিউশন হয়েছে, 2 ধরনের এভিলিউশন হয়েছে। কেন এই আদি মানব গোষ্ঠী থেকে উন্নত মানব গোষ্ঠী হয়েছে, তার পেছনে বায়োলজিক্যাল চেঞ্জ ছিল আর কিছু কালচারাল চেঞ্জ ছিল। মানে এই যে এভিলিউশনে বায়োলজিক্যাল চেঞ্জ ছিল এবং কালচারাল চেঞ্জ ছিল। কি বায়োলজি চেঞ্জ হয়েছে এই অস্ট্রালোপিথেকাস থেকে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স হতে গিয়ে? দেখা যাচ্ছে বায়োলজি বলতে মাথার খুলির পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আগে মাথার খুলিটা ছোট ছিল, এখন মাথার খুলিটা বড় হয়ে গেছে, মানে ব্রেনের সাইজটা বড় হয়েছে। আগে এই মানুষটা না বেঁকে বেঁকে হাঁটতো, গরিলার মতো হাঁটতো, এখন মানুষ একদম সোজা হয়ে হাঁটতে পারে। তার মানে কি? মেরুদণ্ডের পরিবর্তন, পা শক্ত হয়েছে, পায়ের হাড় শক্ত হয়েছে, হিউমেরাস, ফিমার, এগুলো কি হয়েছে? ক্রমাগত স্টেবল হয়েছে। তো আমরা কি, আমাদের এরকম ভাবে প্রচুর বায়োলজিক্যাল চেঞ্জ হয়েছে, তাই আজকে আমরা অনুন্নত থেকে উন্নত একটা জীবনধারা পেয়েছি। এটা গেল আমার বায়োলজির চেঞ্জ। তা আমার কালচারাল চেঞ্জ কি হয়েছে? কালচারাল চেঞ্জ যদি আমরা দেখি, তাহলে দেখো আমরা ভাষার ব্যবহারটা শিখেছি, ল্যাঙ্গুয়েজ, ভাষা। আগে আমরা কথা বলতাম অবয়বের মাধ্যমে, এখন আমরা একটা সুসংগঠিত একটা ভাষা ইউজ করছি, এক ভাষা। দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখো আগুন, ফায়ার, ফায়ারটা আমাদের কাছে একটা আতঙ্ক ছিল, সেই ফায়ারটাকে আমরা কাজে লাগাতে শিখেছি, তাহলে আগুনের আবিষ্কার শিখেছি। আমরা দেখলাম যে ঘাড়ে করে কোনো জিনিস নিয়ে যাওয়া থেকে যদি আমরা চাকা আবিষ্কার করি, হুইল,
তাহলে আমার কোনো জিনিসকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া সহজ হয়ে যাবে। আমরা আগে পাথর দিয়ে থ্রো করে 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 পশু মারতাম বা কোনো অ্যানিমেলকে আহত করতাম, এখন দেখলাম এই পাথরটাকে যদি খুব ভালোভাবে মানে আঘাত করে করে সোচালো মুখ করা যায়, তাহলে শত্রু তত তাড়াতাড়ি মারা যায়। তাহলে আমরা কি করা শিখলাম, আমরা এই বিভিন্ন টুলস আবিষ্কার করতে শিখলাম, পাথরের টুলস। এবং যখন যখন তোমার আলটিমেটলি লোহা আবিষ্কার হলো, তখন আমরা লোহার টুলস আবিষ্কার করতে শিখলাম। তাহলে এইগুলোই আমার কালচার, এগুলো আমার কালচারাল ডেভেলপমেন্ট। ভাষা, আগুন, চাকা, ফায়ার টুলস যেগুলো, সেগুলো দিয়ে আমরা অনেক মানে কালচারালি ইভলভড হয়েছি। তাহলে এই এভলিউশনটা কেন বলা হচ্ছে, ওয়াই? কারণ এই এভলিউশনটা কোথায় হয়েছে, সারা পৃথিবীর সমস্ত জায়গায়, সমস্ত কন্টিনেন্টে, এশিয়ায় হয়েছে, আফ্রিকায় হয়েছে, উত্তর আমেরিকায় হয়েছে, দক্ষিণ আমেরিকায় হয়েছে, সমস্ত জায়গায় অস্ট্রালোপিথেকাস থেকে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স মানুষ চেঞ্জ হয়েছে। ইয়েস অর নো? হ্যাঁ। তাহলে এই চেঞ্জটা আমার ইন্ডিয়াও হয়েছে, ইন্ডিয়া বা পাকিস্তানের, এশিয়ার মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে হয়েও হয়েছে। তাহলে এই চেঞ্জটাই বায়োলজিক্যাল চেঞ্জ বা কালচারাল চেঞ্জ, এই অস্ট্রালোপিথেকাস থেকে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স এই চেঞ্জটা কোথায় হয়েছে? ইন্ডিয়া এবং পাকিস্তান বর্ডার এলাকাতেও হয়েছে। মানে আমার যে সিন্ধু নদ, তার যে পঞ্চনদী ছিল আমাদের, ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস, সুতলেজ, এই যে পঞ্চনদ, এই পঞ্চনদের পাশেও এই মানুষের এভলিউশনটা দেখা গেছে। এই বায়োলজিক্যাল চেঞ্জ দেখতে পেয়েছি, এই কালচারাল চেঞ্জ দেখতে পেয়েছি। এই বায়োলজিক্যাল চেঞ্জ এবং কালচারাল চেঞ্জ দেখতে পেয়েছি পেয়েছি এবার কখন? এরা অনেক আগের, সেই 600 কোটি 700 কোটি 6000 কোটি বছর আগে এই চেঞ্জেসটা ক্রমাগত হয়েছে। এবার এই চেঞ্জটা হয়ে সেগুলো অলরেডি মাটির নিচে চাপা পড়ে গেছে। তারা তাদের এই চেঞ্জেস গুলো যখন হয়েছিল, তখন তারা সেই সময়ের যখন চেঞ্জ হয়েছে সেইভাবে আমার সেই সিভিলাইজেশন সেইভাবে মাটির নিচে চাপা পড়ে গেছে। আমরা কি করছি, হঠাৎ করে আধুনিক 1921-এর এই সময় আমরা বিভিন্ন জায়গায় খোরাখুরি করছি কাজের জন্য, কারণ আমরা জানি আমাদের প্রত্নতত্ত্ব বলে বা আর্কিওলজি বলে একটা ডিপার্টমেন্ট রয়েছে, তারা মাটি খোরাখুরি করলো। খোরাখুরি করতে করতে গিয়ে দেখলো এ কি, এইগুলো কি পাওয়া গেল? দেখা যাচ্ছে যে আমরা যখনই এই খোরাখুরি করে হঠাৎ করে দেখলাম একটা একটা জায়গা থেকে আমরা একটা পশুপতি শিবের মূর্তি পেলাম। আমরা দেখলাম একটা গ্র্যানারি রয়েছে আমরা দেখতে পেলাম। হঠাৎ করে একটা তোমার ব্রোঞ্জ স্ট্যাচু অফ ড্যান্সিং গার্ল পেলাম, মানে খোরাখুরি করে মাটিতেই। তো আমরা অবাক হলাম যে তাহলে নিশ্চয়ই এখানে কোনো একটা সিভিলাইজেশন ছিল, নিশ্চয়ই ছিল, না হলে আমি এখানে স্ট্যাচু অফ প্রিস্ট কিং, স্ট্যাচু অফ বেয়ার্ড ম্যান, আমি কোথাও ক্যামেলের বোন পাচ্ছি, কোথাও হর্সের বোন পাচ্ছি, কোথাও আমি তোমার আর্টিফিশিয়াল ডকইয়ার্ড পাচ্ছি। কেন পাচ্ছি? এই খোরাখুরি করার পরে এই সিভিলাইজেশনটাতে একটা ইম্প্যাক্ট রেখে গেছিল, তাই আমরা পাচ্ছি। এই যে সিভিলাইজেশনটা, তার নাম আমরা দিচ্ছি হরপ্পান সিভিলাইজেশন। কেন এর নাম হরপ্পান সিভিলাইজেশন? কারণ হরপ্পা ইজ দ্য ফার্স্ট ডিসকভার্ড সাইট ইন 1921 বাই দয়ানন্দ সরস্বতী। মানে দয়ানন্দ সরস্বতী 1921 হরপ্পান সিভিলাইজেশনের হরপ্পা সিটিটা আবিষ্কার করে, তাই এর নাম হরপ্পান সিভিলাইজেশন। বা এর আরেকটা নাম রয়েছে যার নাম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। কেন ইন্দাস ভ্যালি? কারণ এই যে ইন্দাস নদী এবং তার ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস, সুতলেজের চারপাশেই সিভিলাইজেশনটা গড়ে ওঠে, তাই এই সিভিলাইজেশনটার নাম হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে যখন হরপ্পা নামক সাইটটা আবিষ্কার হলো, তখন বিভিন্ন প্রত্নতত্ত্ববিদ বিভিন্ন সময় এই খোরাখুরি শুরু করলো। আমরা হরপ্পা, মহেঞ্জোদারো, চানুদারো, মেহেরগড়, সুটকোজেন্দর, কালীবঙ্গান, মান্ডা, দইমাবাদ, আলমগীরপুর, লোথাল, সুরকোটাডা, ডোলাভিরা, রংপুর, বানাউলি, রূপার, কোটদিজি, রাখাগাড়ি, এই বিভিন্ন সাইট আমরা আবিষ্কার করা শুরু করলাম। এবং এই এই আবিষ্কৃত সাইটগুলো থেকে আমরা কি কি বায়োলজিক্যাল কম্পোনেন্ট, কি কি কালচারাল কম্পোনেন্ট পাচ্ছি, তার একটা লিস্ট তৈরি করছি, যে এটা হচ্ছে হরপ্পা, এটা মহেঞ্জোদারো, এটা মেহেরগড়, ইত্যাদি ইত্যাদি, এরকম ব্যাপারটা। ঠিক আছে? এবার দেখো, এই যে টোটাল ব্যাপারটা, এইটা আমি করার পরে আমি এটা কোন নদীর পাশে গড়ে উঠেছে, কত সালে এই সাইটটা আবিষ্কৃত হয়েছে, এরকম আমি একটা লিস্ট তৈরি করছি। এবং ফাইনালি কে আবিষ্কার করেছে তার একটা চার্ট তৈরি করছি, এবং এই সাইট থেকে কি কি আবিষ্কৃত হয়েছে তার একটা লিস্ট তৈরি করছি। করা হলো। তাহলে এটা হচ্ছে আমার এই হরপ্পান সিভিলাইজেশনের একটা পার্ট। এবার এবার আমি এই হরপ্পান সিভিলাইজেশনের এই যে আবিষ্কৃত যে জিনিসগুলো আমি এখানে দেখলাম, এই আবিষ্কৃত জিনিসগুলো নিয়ে আমি কিছু ইনফারেন্স ড্র করছি। ইনফারেন্স কি? ইনফারেন্স ড্র করছি যে আমি একটা পশুপতি শিব পেলাম।
তাহলে এই পশুপতি শিব থেকে আমি ড্র করছি এদের এদের রিলিজিয়াস ভিউ কেমন ছিল। আমি 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 ধরো ক্যামেলের বোন পেলাম, তাহলে আমি বুঝতে পারলাম এরা ক্যামেল নামক পশুটাকে ইউজ করতো। আমি হর্সের বোন পেলাম, হর্স, তাহলে এদের ইকোনমিটা কেমন ছিল, এদের রিলিজিয়াস লাইফ কেমন ছিল, এদের কালচারাল লাইফ কেমন ছিল, এদের পলিটিক্যাল লাইফ কেমন ছিল, এই সমস্ত কিছুকে আমরা এই জায়গাগুলো থেকে ইনফারেন্স ড্র করার চেষ্টা করছি। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার, যার নাম হরপ্পান সিভিলাইজেশন। একটু মিউট করতে হবে, একটু মিউট মানে স্টপ, ভিডিওটা স্টপ করতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের হরপ্পান সিভিলাইজেশন। তো এই হরপ্পান সিভিলাইজেশনটাকে আমরা কি বলছি, আমরা বলছি এজ অফ ফার্স্ট আরবানাইজেশন। হরপ্পা সিভিলাইজেশন ইজ কল্ড এজ অফ ফার্স্ট আরবানাইজেশন। কি বললাম এটা, এজ ফার্স্ট আরবানাইজেশন, এজ অফ ফার্স্ট আরবানাইজেশন হরপ্পান সিভিলাইজেশনকে বলছি। মানে কি এখানে প্রথমে পোড়া ইটের ব্যবহার হলো, বড় বড় ক্যাসেল ডেভেলপড হলো। হ্যাঁ, দয়ারাম সাহানি হবে, আমি মনে হয় দয়ারাম সরস্বতী মানে ইম্পালসিভ ইয়েতে বলেছি, না হলে তুমি কেন বললে, দয়ারাম সাহানি হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট আরবানাইজেশন, ঠিক আছে। হরপ্পান সিভিলাইজেশনকে মানে বলছি ফার্স্ট আরবানাইজেশন। তাহলে এরপরে আমার একটা কোশ্চেন চলে আসছে, হোয়াট ইজ দ্য এজ অফ সেকেন্ড আরবানাইজেশন। তাহলে আরবানাইজেশন তো এখানে একটা ফার্স্ট হলো, তাহলে সেকেন্ড আরবানাইজেশন কোনটা, যার নাম আমরা দিচ্ছি এজ অফ 16 মহাজনপদ। মহাজনপদ 16 মহাজনপদ, এটা হচ্ছে এজ অফ 16 মহাজনপদ। তাহলে এই ফার্স্ট আরবানাইজেশন এবং সেকেন্ড আরবানাইজেশনের মাঝে একটা একটা মানে গ্রামীণ সিভিলাইজেশন, যার নাম ভিলেজ সিভিলাইজেশন। আরবানাইজ স্ট্রাকচার নয়, ভিলেজ স্ট্রাকচার। ভিলেজ স্ট্রাকচার বা ভিলেজ সিভিলাইজেশন গড়ে ওঠে, ভিলেজ সিভিলাইজেশন গড়ে ওঠে, যার নাম দিচ্ছি আমরা আরিয়ান সিভিলাইজেশন। আরিয়ান সিভিলাইজেশন বা বৈদিক যুগ, বৈদিক সিভিলাইজেশন। কেন এর নাম বৈদিক সিভিলাইজেশন, কেন এর নাম আরিয়ান সিভিলাইজেশন, কারণ আর্যরা কোথা থেকে একটা উড়ে এসে এখানে একটা সিভিলাইজেশন গড়ে তুললো, যে সিভিলাইজেশনটা টোটালি কমপ্লিটলি বেদ, মানে কমপ্লিটলি ভিলেজ, ভিলেজ বেস, তাই এর নাম আর্যরা আসছে, তাই এর নাম আরিয়ান সিভিলাইজেশন। আর বৈদিক সিভিলাইজেশন কেন এর নাম, কেন এর নাম বৈদিক সিভিলাইজেশন, কারণ এই সময় ঋগ বেদ লেখা হয়, ঋগ বেদ লেখা হয়। তো ঋগ, সাম, যজু, অথর্ব চারটে বেদ কম্পাইল করা হয়, ল্যাটার বৈদিক যুগ এবং তোমার যে প্রিভিয়াস বৈদিক যুগ। এই সময় আলটিমেটলি আমরা এই সিভিলাইজেশনটা গড়ে ওঠে, এবং এখানেও আমরা এই আর্যদের পলিটিক্যাল লাইফ, রিলিজিয়াস লাইফ, কালচারাল লাইফ, ইকোনমিক লাইফ কেমন ছিল সেগুলো আমরা ইনফারেন্স ড্র করার চেষ্টা করি এই সমস্ত জায়গা থেকে আমরা পড়ে। তাহলে এটা হচ্ছে টোটালটা আর্কিওলজি থেকে আমরা পাচ্ছি, খোরাখুরি করে আমরা কিছু ইনফারেন্স ড্র করছি, আর আমরা কিছু বই পড়ে ইনফারেন্স ড্র করছি। ধীরে 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 দেখো হিস্ট্রি এগোচ্ছে, ধীরে ধীরে দেখো হিস্ট্রি এগোচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার এজ অফ সেকেন্ড আরবানাইজেশন, কি এজ অফ 16 মহাজনপদ। এজ অফ 16 মহাজনপদ মানে সমগ্র ভারতবর্ষ 16টা জনপদে ভেঙে যাচ্ছে, কি কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, মৎস্য, বৎস, চেদি, মল্ল, গান্ধার, অবন্তী, পাঞ্চাল, সুরসেন, এরম ভাবে 16টা জনপদে আমার সমগ্র ভারতবর্ষ ভেঙে যাচ্ছে। কি হচ্ছে, এই যে যদি সমগ্র ভারতবর্ষ হয়, তা আমি সেই সমগ্র ভারতবর্ষকে 16টা জনপদে ভেঙে দিলাম, মানে এখানে ছোট 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 রাজতন্ত্র গড়ে উঠছে। কাশীতে একটা, কোশলে একটা, অঙ্গতে একটা, মগধে একটা, এরম ভাবে 16টা জনপদে সমগ্র ভারতবর্ষ ভেঙে যাচ্ছে। এই 16টা জনপদে তাহলে কি গড়ে উঠলো, প্রথম রাজতন্ত্র গড়ে উঠলো, প্রথম রাজতন্ত্র গড়ে উঠলো। এই 16টা জনপদের মধ্যে সব থেকে ফেমাস জনপদ কি ছিল, মগধ। কেন মগধ সব থেকে ফেমাস জনপদ ছিল এই 16টা জনপদের মধ্যে, তার দুটো কারণ। একটা হচ্ছে এর ভৌগোলিক অবস্থান, জিওগ্রাফিক্যাল লোকেশন। জিওগ্রাফিক্যাল লোকেশন মানে হচ্ছে এই যে মগধ, তার 3 দিক ছিল নদী বেষ্টিত, তাই নদী অ্যাটাক, নদী পার করে বহিঃশত্রুর অ্যাটাকটা একটু কষ্টকর হতো। এই দিকটা ওরা অনেক শক্তিশালী সৈন্যবাহিনী রেখে দিয়েছিল, ফলে এই দিক থেকে অ্যাটাক করতে গেলে শক্তিশালী সৈন্যবাহিনীর সম্মুখীন হতে হতো, সেই জন্য মগধকে অ্যাটাক করাটা খুব কঠিন হতো। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আয়রন ওর পাওয়া যেত, আয়রন ওর, লোহার আকরিক, ফলে এরা অস্ত্র শস্ত্রের দিক থেকেও প্রচন্ড শক্তিশালী ছিল, প্রচন্ড শক্তিশালী ছিল। এই জন্য মগধ ছিল সব থেকে ফেমাস জনপদ। তাহলে এটা গেল মগধ, এজ অফ 16 মহাজনপদের মধ্যে মগধ। এই মগধে প্রথম কি ওঠে, প্রথমে রাজতন্ত্র গড়ে ওঠে, প্রথম রাজতন্ত্র গড়ে ওঠে। তাহলে প্রথম রাজতন্ত্র কারা রুল করে, এখানে দুটো সম্প্রদায়, দুটো রিলিজিয়াস গ্রুপ রুল এখানে রুল করেছে। একটা প্রথম হচ্ছে হিন্দুরা রুল করেছে, তারপরে মুসলিমরা রুল করেছে, হিন্দুদের পরে মুসলিমরা রুল করেছে। তাহলে দেখো আমি যদি এটাকে শুধু কতগুলো ডাইনেস্টি দিয়ে ভাগ করি, তাহলে দেখতে পাবে একবার ভারতবর্ষ 16টা জনপদে ভেঙে গেছে, আবার কি হয়েছে, জুড়ে গেছে, আবার ভেঙে গেছে, আবার জুড়ে গেছে, আবার ভেঙেছে, ভেঙেছে, জুড়েছে, ভেঙেছে, জুড়েছে, দেখবে হিস্ট্রি ফলোজ হিস্ট্রি। তাহলে এখানে যে হিন্দু রাজতন্ত্র, তাহলে এই মগধে প্রথম যে রাজতন্ত্র গড়ে ওঠে তার নাম কি, হর্ষাঙ্গ ডাইনেস্টি।
হর্ষাঙ্ক ডাইনেস্টির ফাউন্ডারকে বিম্বিসার। এই হর্ষাঙ্ক ডাইনেস্টি প্রথমে রুল করলো, দেখো আমি প্রথমে ওভারভিউ দিচ্ছি, পরে আমরা ডিটেলে পড়বো। এই হর্ষাঙ্ক ডাইনেস্টি প্রথমে রুল করলো, হর্ষাঙ্কর পরে শিশুনাগ ডাইনেস্টি রুল করেছে, হর্ষাঙ্কর পরে শিশুনাগ, শিশুনাগের পরে নন্দ, নন্দর পরে মৌর্য ডাইনেস্টি, নন্দ মৌর্য। তাহলে হর্ষাঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য রুল করলো। তাহলে হর্ষাঙ্কর সময় যে ডাইনেস্টিটা ছিল সেটা কিন্তু অল্প এরিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল, অল্প এরিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। ধীরে 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 এই যতই রাজতন্ত্র এগিয়েছে, আমি তো বানানো সাম্রাজ্য পেয়েছি, ফলে এই মৌর্যরা এই সাম্রাজ্যটাকে একটা বিরাট বিস্তৃতি দিয়ে দেয়। তাহলে এই সমগ্র ভারতবর্ষটাকে এরা একত্রিত করে দিল এই মৌর্যরা। চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে এখানের একজন ফেমাস রুলার, অশোক ফেমাস রুলার। এবং আলটিমেটলি এই মৌর্যরা কি করলো, মৌর্যরা সমগ্র ভারতবর্ষকে আবার দেখো জুড়ে দিল, জুড়ে দিল। তাহলে এই যে মৌর্যরা কতদিন এটাকে কন্টিনিউ করতে পারবে? শক্তিশালী রাজার অভাব হলো। মৌর্যদের পরে একদম লাস্ট যে রুলার তার নাম হচ্ছে বৃহদ্রথ। বৃহদ্রথ আর অতটা শক্তিশালী রাজা ছিল না, চক্রবর্তী রাজা অশোক বলা হয়। তাহলে অশোকের ওই চক্রবর্তী সাম্রাজ্যকে বৃহদ্রথ আর ধরে রাখতে পারলো না। বৃহদ্রথ এবার কি হলো, তাহলে মগধের পরে আবার মগধদের পরে আবার সমগ্র ভারতবর্ষ ছোট 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 রাজতন্ত্রে ভেঙে গেল। তাই এটার নাম দিচ্ছি, মগধের পরে বলছি কেন, মৌর্যের পরে এটার নাম কি দিচ্ছি আমরা, পোস্ট মৌর্য পিরিয়ড। তাহলে পোস্ট মৌরিয়ান কিংডম। দেখো তাহলে মগধের পরে এই যে যারা মৌর্যরা এলো, এই মৌর্যদের পরে সমগ্র ভারতবর্ষ দেখো অনেকগুলো ছোট ছোট রাজতন্ত্রে ভেঙে গেল, অনেকগুলো ছোট ছোট রাজতন্ত্রে ভেঙে গেল। যেমন কি, যেমন যদি আমরা দেখি যে আমি এরম ভাবে যদি বলি, তাহলে এই মগধে, মগধে এই মৌর্যদের পরে কারা রুল করলো, মগধে মৌর্যদের পরে রুল করলো শুঙ্গ ডাইনেস্টি। শুঙ্গর পরে কারা রুল করলো, কান্ন ডাইনেস্টি। মগধে, মগধ আলাদা হয়ে গেল, দেখো আবার ছোট হয়ে গেল। মগধের পরে কারা এলো, ওড়িশা। ওড়িশাতে কারা রুল করলো, ওড়িশাতে চেদি ডাইনেস্টি রুল করলো, চেদি ডাইনেস্টি। এবার তুমি যদি এই সমগ্র ভারতবর্ষের, এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, তাহলে এই যে আমার যে নর্দার্ন সাইড, নর্দার্ন সাইড, এই নর্থে কারা রুল করলো, নর্থে রুল করলো কুষাণ ডাইনেস্টি। কে না জানি কনিষ্কের নাম আমরা, কথফিসিস, কথফিসিস টু, কনিষ্ক, বাসুদেব, এদের নাম আমরা জানি। এর নর্থে করলো কারা, কুষাণ। এবার দেখো ওয়েস্টে কারা রুল করলো, এই ওয়েস্টে, ওয়েস্টে রুল করলো হচ্ছে শক, শক, শকরা রুল করলো। আর এই নর্থ এবং ওয়েস্টের মাঝামাঝি নর্দার্ন ওয়েস্টার্ন সাইডে আর একটা সাম্রাজ্য গড়ে উঠলো, যার নাম কি আমরা জানি, ইন্দো গ্রিক। গ্রিক থেকে এলো, আমরা জানি ডেমেইকাস মিনান্ডারের নাম। তাহলে ইন্দো গ্রিকরা এখানে নর্থ ওয়েস্টার্ন সাইডে রুল করছে। এবং সাউথ যে জায়গাটা, সেই সাউথ জায়গাটাতে কি হচ্ছে, আমার আমার একটা শক্তিশালী সাম্রাজ্য যার নাম সাতবাহন সাম্রাজ্য, এরা রুল করছে। তাহলে দেখো আবার, আবার সেই সমগ্র ভারতবর্ষ, আবার সমগ্র ভারতবর্ষ ছোট 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 রাজতন্ত্রে ভেঙে গেল। সেই মগধটা কত বড় মগধ, দেখো কতটুকু হয়ে গেল এখন। আবার দেখো তার মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজতন্ত্র গড়ে উঠলো। বললাম একবার ভারতবর্ষ ভেঙেছে আবার জুড়েছে, ভেঙেছে জুড়েছে, ভেঙেছে জুড়েছে। তার মানে, তার মানে এই সমগ্র 100 জনকে, মানে সরি, এই সমগ্র তোমার যে ভারতবর্ষের ভেঙে যাওয়া রূপটাকে আবার কেউ না কেউ জুড়বে। কারা জুড়বে? গুপ্ত। দেখো গুপ্ত সাম্রাজ্য চলে আসলো। আমরা কে না জানি, শ্রীগুপ্ত, চন্দ্রগুপ্ত ওয়ান, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত নাম আমরা জানি। এই গুপ্ত কি করলো, আবার সমগ্র ভারতবর্ষকে একটা বিরাট দূর অব্দি বিস্তৃত করলো, বিরাট বড় করে দিল সাম্রাজ্য। আবার কি বললাম, যখনই সাম্রাজ্য বড় হবে তখন শক্তিশালী রাজা থাকবে না। এখানে কি, এখানে তোমার জীবিত গুপ্ত, বিষ্ণুগুপ্ত, এরা হচ্ছে লাস্ট রুলার। এরা কি করলো, এত বড় সাম্রাজ্যকে ধরে রাখতে পারলো না। তখন কি হলো, আবার সমগ্র ভারতবর্ষ দুটো ভাগে ভেঙে গেল, আবার সমগ্র ভারতবর্ষ দুটো ভাগে ভেঙে গেল। একটা হচ্ছে, একটার নাম দিলাম আমরা আর্যবর্ত, আর্যবর্ত, আর একটা নাম দিলাম আমরা দাক্ষিণাত্য, দাক্ষিণাত্য। তাহলে একটার নাম দিলাম আর্যবর্ত, একটা নাম দিলাম দাক্ষিণাত্য, মানে একটা উত্তর ভারত, একটা দক্ষিণ ভারত। গুপ্তর পরে দুটো ভাগে ভেঙে গেল। এই আর্যবর্ত যেখানে না, এই আর্যবর্তে কতগুলো ছোট ছোট রাজতন্ত্র রুল করলো, দেখো কতগুলো ছোট ছোট রাজতন্ত্র। যেমন আমি যদি বলি বাংলা, এই আর্যবর্ত মানে উত্তর ভারতের বাংলা। এখানে রুল করলো কারা, এখানে রুল করলো গৌড় ডাইনেস্টি। গৌড় ডাইনেস্টি কে, কার, শশাঙ্কর নাম আমরা জানি, শশাঙ্ক। ঠিক আছে, তাহলে বাংলায়, বাংলায় গৌড় ডাইনেস্টি রুল করলো, যার রুলার হচ্ছে শশাঙ্ক ডাইনেস্টি। এবার তুমি যদি দেখো গুজরাট, গুজরাটে কারা রুল করেছে, গুজরাটে রুল করেছে মৈত্রক ডাইনেস্টি, মৈত্রক ডাইনেস্টি, যার রুলার হচ্ছেন দেবগুপ্ত।
আর আর যদি তুমি দেখো এরপরে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কারা রুল করেছে দেখো, এরা যেমন মৈত্রক ছিল, এরা মৌখরী ডাইনেস্টি। এই মৌখরী ডাইনেস্টি রুলার হচ্ছেন গ্রহবর্মন। গ্রহবর্মন। এবং এইদিকে রয়েছে আমার কি পাঞ্জাব। এই পাঞ্জাবে কারা রুল করেছে সে হচ্ছে পুষ্যবতী ডাইনেস্টি। আমরা কেনা জানি হর্ষবর্ধনের নাম, শশাঙ্কর হর্ষবর্ধনকে আমরা চিনি। তাহলে এরম ভাবে আর্যাবর্ত তোমার তোমার এই ছোট ছোট রাজতন্ত্রে ভেঙে গেল, ছোট ছোট রাজতন্ত্রে ভেঙে গেল। এবং দেখা যাচ্ছে এই শশাঙ্কের সঙ্গে এই দেবগুপ্তের একটা চুক্তি হলো, এবং গ্রহবর্মনের সঙ্গে হর্ষবর্ধনের একটা চুক্তি হলো, হয়ে এদের মধ্যে অ্যালায়েন্সের মধ্যে একটা যুদ্ধ হলো। যুদ্ধে দেখা যাচ্ছে হর্ষবর্ধনই ফাইনালি জিতে যাচ্ছে, জিতে যাচ্ছে। এরপরে এর মাঝে অনেক গল্প রয়েছে, প্রথমে শশাঙ্ক জেতে, তারপরে হর্ষবর্ধন জেতে, এই ব্যাপারগুলো থাকবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি হর্ষবর্ধনের আগে তার দাদা হচ্ছে রাজ্যবর্ধন ছিল, তো এই শশাঙ্ক রাজ্যবর্ধনকে মেরে দেয়। তারপরে শশাঙ্ক এসে হর্ষবর্ধন এসে শশাঙ্ককে পরাজিত করে। তো আলটিমেটলি ফাইনাল রেজাল্টটা কি, হর্ষবর্ধন জিতে গেল, হর্ষবর্ধন সর্বে সর্বা হলো। এই হর্ষবর্ধনের পরে এই টোটাল উত্তর ভারতে দুটো সাম্রাজ্য রুল করেছে, একটা হচ্ছে পাল সাম্রাজ্য, আর একটা হচ্ছে তোমার সেন সাম্রাজ্য। তাহলে পাল বংশ এবং সেন বংশ রুল করেছে, ঠিক আছে। আর দাক্ষিণাত্যে চারটে সাম্রাজ্য রুল করেছে। দাক্ষিণাত্যে চারটে সাম্রাজ্য কি, চোল, চালুক্য, রাষ্ট্রকূট এবং পল্লব। চোল, চালুক্য, রাষ্ট্রকূট, পল্লব এরা কেউ তোমার তোমার কর্ণাটকে, কেউ বা তোমার অন্ধ্রপ্রদেশ, কেউ তোমার তামিলনাড়ুতে, এই বিভিন্ন জায়গায় কি এই সমস্ত দক্ষিণ ভারতে এই চারটে সাম্রাজ্য দেখো আবার ভেঙে গেল। তাহলে কতগুলো সাম্রাজ্য, 1 2 3 4 5 6 7 8, 8 9টা সাম্রাজ্য আবার ভেঙে গেল। আবার কি হলো, এই ব্যাপারটাকে কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হলো। এই হচ্ছে হিন্দু শাসনের অবসান হলো। তাহলে এই হিন্দু শাসন থেকে টোটাল সাম্রাজ্য চলে গেল মুসলিম শাসনের কাছে। তাহলে এখানে দেখো আর্যাবর্তের লাস্ট যে সাম্রাজ্য ছিল তার নাম আমরা কি দিয়েছি, তার নাম দিয়েছি আমরা সেন ডাইনেস্টি। সেন ডাইনেস্টির লাস্ট রুলার হচ্ছে কেশব সেন। কিন্তু তার মধ্যে যিনি লক্ষণ সেন ছিলেন না, এই লক্ষণ সেনের সমসাময়িক ছিল 1202 খ্রিস্টাব্দ। এই 1202 খ্রিস্টাব্দে একজন বিখ্যাত মুসলিম ইনভেডার যার নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তাহলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি লক্ষণ সেনকে অ্যাটাক করেছিলেন। লক্ষণ সেনের বয়স তখন প্রায় 76 বছর ছিল। উনি দরজা খুলে উল্টো দরজা দিয়ে নৌকায় করে পালিয়ে গেছিলেন। তার মানে আমি কি বুঝতে পারলাম, মুসলিমের একটা ব্যাপার এফেক্ট এর মধ্যে ঢুকছে, মুসলিম সাম্রাজ্যের একটা এফেক্ট ঢুকছে। তাহলে মুসলিম সাম্রাজ্য দেখে নাও। তাহলে এই যে 1202 খ্রিস্টাব্দে আমি মুসলিম অ্যাটাকটাকে বললাম, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি অ্যাটাক করলো, এটাই কি প্রথম অ্যাটাক? না, মুসলিমদের অ্যাটাক আরো আগে হয়েছে। আরো আগে হয়েছে মানে কি, আরো আগে হয়েছে মানে একদম 712 খ্রিস্টাব্দে মুসলিমরা প্রথম অ্যাটাক করেছিল মুসলিমরা। 712 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয়েছিল যার নাম রাওয়ার যুদ্ধ। এই যুদ্ধে মোহাম্মদ বিন কাসিম এবং দাহিরের মধ্যে একটা বিরাট যুদ্ধ হয়। এই হচ্ছে প্রথম মুসলিম অ্যাটাক হয় ইন্ডিয়াতে, যেখানে মুসলিমরা কিন্তু দাহিরকে পরাজিত করে প্রচুর ধন সম্পদ নিয়ে পালিয়ে গেল। এরপরে যত মুসলিম অ্যাটাক হয়েছে, যেমন আলোপতগিন, সুবুক্তগিন, সুলতান মাহমুদ, এই তোমার মোহাম্মদ বিন কাসিমের পরে সুলতান মাহমুদ হচ্ছেন একজন বিখ্যাত তোমার মুসলিম ইনভেডার, যিনি ভারতকে টোটাল 17 বার অ্যাটাক করেছে এবং বহু জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। তো এই তোমার 712 থেকে শুরু করে 1191 এবং 1192 এর মধ্যে প্রচুর মুসলিম অ্যাটাক হয়েছে। এই মুসলিম অ্যাটাক গুলো কেবলমাত্র সমৃদ্ধশালী ভারতবর্ষকে ফাঁকা করার জন্য এসছে। মানে এরা কি করেছে, এরা ভারতবর্ষের ধন সম্পদ নিয়ে পালিয়েছে, এদের কখনো সাম্রাজ্য বিস্তারের কনসেপ্ট আসেনি। কিন্তু মোহাম্মদ ঘুরি হচ্ছেন প্রথম মুসলিম ইনভেডার, মোহাম্মদ ঘুরি, যিনি কিনা ভারতবর্ষের সাম্রাজ্য স্থাপনের কথা বলেন। তাহলে এই মোহাম্মদ ঘুরি 1191 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ করেন যার নাম তরাইনের প্রথম যুদ্ধ, এবং 1192-তে দ্বিতীয় যুদ্ধ হয়, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। কার সঙ্গে হয়? পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে হয়। পৃথ্বীরাজ, তো এই পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে তরাইনের যুদ্ধ হলো, মানে একটা বিরাট যুদ্ধ। এই প্রথম যে তরাইনের যুদ্ধ, সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কি হলো, জিতে গেলেন। পৃথ্বীরাজ চৌহান ঘুরিকে হারিয়ে দিল। তো ঘুরি বসে থাকার পাবলিক নয়, ঘুরি তখন কি করলো, সেকেন্ড যুদ্ধে
এই পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিলেন এবং মোহাম্মদ ঘুরি সর্বে সর্বা হয়ে গেলেন। এবং মোহাম্মদ ঘুরি কি করলেন, ভারতবর্ষে মুসলিম শাসনের সূত্রপাত করলেন। তাই মোহাম্মদ ঘুরিকে বলি আমরা ফাদার অফ মুসলিম রুল। মোহাম্মদ ঘুরিকে কি বলি, ফাদার অফ মুসলিম রুল। এবং ইনি তার যে দাস, দাস মানে স্লেভ, কে, তার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবককে এই সমগ্র ভারতবর্ষের দায়িত্ব দিয়ে চলে গেলেন। এই কুতুবউদ্দিন আইবক হচ্ছেন যেহেতু স্লেভ, তাই কুতুবউদ্দিন আইবক আইবক যেহেতু ঘুরির স্লেভ ছিলেন, তাই একটা স্লেভ ডাইনেস্টি বলে চালু করলেন, দাস বংশ, দাস বংশ চালু করলেন। ঠিক আছে, তাহলে এই যে এরম ভাবে আলটিমেটলি মুসলিম শাসন ঢুকে গেল ইন্ডিয়ার মধ্যে। তাহলে প্রথমে কি স্লেভ ডাইনেস্টি, তারপরে স্লেভ ডাইনেস্টি পরে খলজি ডাইনেস্টি রুল করলো, তারপরে তুগলক ডাইনেস্টি রুল করলো। ঠিক আছে, তাহলে প্রথমে কি স্লেভ ডাইনেস্টি, তারপরে খলজি ডাইনেস্টি, তারপরে তুগলক ডাইনেস্টি, তারপরে সৈয়দ ডাইনেস্টি, এবং ফাইনালি আরেকটা ডাইনেস্টি রুল করলো যার নাম লোদি ডাইনেস্টি, লোদি ডাইনেস্টি। ঠিক আছে, তাহলে স্লেভ ডাইনেস্টি, খলজি ডাইনেস্টি, তুগলক ডাইনেস্টি, সৈয়দ ডাইনেস্টি এবং লোদি ডাইনেস্টি, এই যে এতগুলো ডাইনেস্টি রুল করলো, সে তাদের আমরা বলছি সুলতানেট পিরিয়ড, সুলতানেট সাম্রাজ্য মানে সুলতানেট যুগ। ঠিক আছে, তাহলে এই সুলতানেট মানে সুলতানি যুগ যেটা, সেটা হচ্ছে এইটা। এই লোদির যে লাস্ট রুলার তার নাম কি, ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদি সঙ্গে, এর নাম তো আমরা সবাই জানি, কারণ ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের একটা বিরাট যুদ্ধ হয় যার নাম পানিপথের প্রথম যুদ্ধ, ফার্স্ট পানিপথের যুদ্ধ। তাহলে এই বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির যুদ্ধ হলো এবং ইব্রাহিম লোদি পরাজিত হলো এবং সমগ্র সমগ্র সাম্রাজ্যটা চলে গেল এই সুলতানেট থেকে মঙ্গলদের ওপর, মঙ্গলদের কাছে বা মোঘলদের কাছে। এই মোঘল হচ্ছে একটাই সাম্রাজ্য যেখানে অনেক শক্তিশালী রাজারা রুল করেছে, পরপর 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 রুল করেছে। যেমন কি প্রথমে বাবর রুল করেছে, তারপরে হুমায়ুন রুল করেছে, তারপরে কে রুল করেছে, আকবর রুল করেছে, তারপরে জাহাঙ্গীর রুল করেছে, তারপরে শাহজাহান রুল করেছে, তারপরে ঔরঙ্গজেব রুল করেছে। এই গল্পটা তোমরা জানো, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। তাহলে এই ব্যাপারটা কি হলো, তোমার বাবর থেকে ঔরঙ্গজেব সবাই কি করলো, রুল করলো, এবং আলটিমেটলি মুসলিম শাসনের অবসান এখানে হলো। কেন মুসলিম শাসনের অবসান হলো, আমরা কিন্তু হিস্ট্রিটা শুরু করেছিলাম কোথা থেকে, আমরা কিন্তু এই হিস্ট্রিটা শুরু করেছি অস্ট্রালোপিথেকাস থেকে। তাহলে এই অস্ট্রালোপিথেকাস থেকে আলটিমেটলি দেখা যাচ্ছে আমরা মুসলিম শাসন অব্দি চলে গেলাম। মুসলিম শাসন অব্দি চলে গেলাম মানে 1707, এই সময় হচ্ছে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। তার মানে এই সমসাময়িক চলে গেলাম। কিন্তু এর মধ্যে দেখো, যখন এই আকবরের সমসাময়িক সময়, সেটা হচ্ছে তোমার কত, 1599 এর সমসাময়িক একটা সময়, আকবরের সমসাময়িক সময়। তখন ব্রিটেন, ব্রিটেনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হলো। ব্রিটেনের, আমরা কিন্তু আইএনএম এ ঢুকছি, আইএনএম এ ঢুকছি, আমি বললাম টোটাল অস্ট্রালোপিথেকাস থেকে শুরু করে 1947টাকে আমরা কানেক্ট করব, দেখবে খুব ভালো লাগবে। এটাই হচ্ছে লিঙ্ক, এইভাবে পড়াশোনা করতে পারলে দেখবে পড়াশোনাটা হাতের মুঠোয় চলে আসবে। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হলো, তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো কার সময়, এলো জাহাঙ্গীরের সময়। জাহাঙ্গীরের সময় ভারতবর্ষে এন্ট্রি নিল। ঠিক আছে, তাহলে এই সমসাময়িক সময়ে যখন আলটিমেটলি তোমার 1600 থেকে 1616, এই সমসাময়িক সময় ব্রিটিশরা মানে ফরেনাররা কিসের জন্য এলো, ট্রেড করার জন্য, বিজনেস করার জন্য ভারতবর্ষে এলো, ভারতবর্ষে এলো। শুধু কি ব্রিটিশরা ছিল, না, না, এই সময় আরো অনেক শক্তিশালী ফরেন পাওয়াররা ছিল, যেমন কি পর্তুগিজ ছিল, ফ্রেঞ্চ ছিল, আমরা এগুলো দেখেছি। আর ইংলিশ তো সব থেকে শক্তিশালী রুলার ছিল আমাদের, ইংলিশরা। তাছাড়াও তাছাড়াও যদি তুমি ভালো করে অবজার্ভ করো, তাহলে দিনেমাররা ছিল, ডাচরা ছিল, এরা শক্তিশালী নয়। তাহলে আমি কথা বলবো এই তিনটে শক্তিশালী পাওয়ার নিয়ে, কি, ফ্রেঞ্চ, পর্তুগিজ এবং ইংরেজ। তাহলে এরা এই সময় ছিল। তাহলে এরা প্রত্যেকে এসে কি, বিজনেস করার জন্য, বিজনেস করার জন্য। তাহলে এই এর মধ্য থেকে যদি আমাকে পার পেতে হয়, আমাকে যদি সিস্টেমের টপে যেতে হয়, তাহলে তুমি ভাবো আজকে যদি তোমাদের আমি অ্যান একাডেমিতে একটা পরীক্ষা নেই, এক্সাম নেই, তো তোমাদের টার্গেট কি থাকবে, এই 100 জনের মধ্যে কে টপ করছে, এই 100 জনের মধ্যে কে টপ করছে। তোমার প্রথম কম্পিটিটর হবে অ্যান একাডেমির সমস্ত স্টুডেন্ট। তুমি যখন অ্যান একাডেমির সমস্ত স্টুডেন্টকে হারিয়ে দেবে, তখন তোমার স্টুডেন্ট হবে, তখন তোমার কম্পিটিটর হবে পিএসসির অন্যান্য স্টুডেন্ট। সেরকম ভাবে এই ব্রিটিশরা বুঝলো এই ইন্ডিয়াতে রুল করতে গেলে আমার সব থেকে বড় শক্তিশালী পাওয়ার বলতে পর্তুগিজ এবং ফ্রান্স। তাহলে এই পর্তুগিজ এবং ফ্রেঞ্চকে আমাকে হারাতে হবে। তাই
ব্রিটিশরা এখন কোনো প্রকার দ্বন্দ্বে গেল না এদের সঙ্গে, এরা প্রথমেই বললো আগে এদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে। তো এই ইংরেজরা প্রথম যুদ্ধ করলো এই পর্তুগিজদের সঙ্গে, সেই যুদ্ধের নাম হচ্ছে ব্যাটেল অফ সাইওয়াল, ব্যাটেল অফ সাইহোল। এই ব্যাটেল অফ সাইহোলের যুদ্ধ হয়েছিল তোমার 1612-এ, এবং এই ব্যাটেল অফ সাইহোলের যুদ্ধে পর্তুগিজদের মেরুদণ্ড ভেঙে দিল, পর্তুগিজরা সিস্টেম থেকে বিলুপ্ত হয়ে গেল। এরপরে এরপরে ওরা ভাবলো যে এরপরে শক্তিশালী পাওয়ার বলতে কে রয়েছে, এই ফ্রেঞ্চ। ফ্রেঞ্চের সঙ্গে একটা যুদ্ধ নয়, তিনটে যুদ্ধ করতে হয়েছে। ফার্স্ট অ্যাংলো কর্ণাটকের যুদ্ধ, সেকেন্ড অ্যাংলো কর্ণাটকের যুদ্ধ, থার্ড অ্যাংলো কর্ণাটকের যুদ্ধ, মানে এই তিনটে যুদ্ধ, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই থার্ডের যুদ্ধের নাম হচ্ছে ব্যাটেল অফ বন্দিবাস। বন্দিবাসের যুদ্ধের মাধ্যমে সমগ্র ফ্রেঞ্চ সোসাইটি সম্প্রদায়কে মেরুদণ্ড ভেঙে দিল। তাহলে ফ্রেঞ্চরাও সিস্টেম থেকে বিলুপ, তাহলে আলটিমেটলি এরাও গেল এরাও গেল, তাহলে সিস্টেমে সর্বে সর্বাকে ইংরেজ, ইংরেজ। তাহলে ইংরেজরা এখন দেখো অ্যান একাডেমি সমস্ত স্টুডেন্টকে তুমি হারিয়ে দিয়েছো, এখন টার্গেট করবে কাকে, পিএসসির অন্যান্য স্টুডেন্টদের। এখন দেখলো ভারতবর্ষ বোকা, তো এই ভারতবর্ষে যদি রুল করা যেতে পারে, ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশনটাকে ধরা যেতে পারে, তাহলে এটা বিরাট ব্যাপার হবে। তখন ব্রিটিশরা এই সমগ্র ভারতবর্ষটাকে রুল করার জন্য দু ধরনের টেকনিক অ্যাপ্লাই করলো। টেকনিক, আমরা বোকা তাই আমরা কেউ কেউ টেকনিকে পা দিলাম, কেউ কেউ পা দিলাম না। তাহলে এই ব্রিটিশরা যখন দেখলো যে আমি কিছু পলিসি নেব, পলিসি নেব, ঠিক আছে, কি পলিসি তোমরা সবাই জানো, যেমন সাবসিডারি অ্যালায়েন্স, সাবসিডারি অ্যালায়েন্স যেটা 1798-এ তোমার ওয়েলেসলি চালু করে। সাবসিডারি অ্যালায়েন্স মানে অধীনতামূলক মিত্রতা নীতি, যাকে বাংলায় বলা হয়। তুমি আমার সঙ্গে মিত্রতা করো, আমি তোমাকে মানে সমস্ত দিক থেকে রক্ষা করব, ঠিক আছে, অধীনতামূলক মিত্রতা নীতি। সেকেন্ড যেটা, সেটার নাম হচ্ছে তোমার ডক্ট্রিন অফ ল্যাপস, সত্য বিলোপ নীতি। তোমার যদি সত্য না থাকে, ছেলে না থাকে, তাহলে তোমার রাজ্য বিলুপ্ত হয়ে যাবে। এটা তোমার এই এই যে সত্য বিলোপ নীতি, এটা দিয়েছিল তোমার ডালহৌসি। এটা তোমার 1848-এ প্রথম যে রাজ্য সে আছে সাতারা। আসছি আমি, এরপরে আরেকটা নীতি যেটা করা হলো ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, সেটাও ডালহৌসি কি করলো, চালু করলো। তাহলে এই তিনটে মানে কুশাসন, তোমার শাসনে তুমি তুমি কিরম রাজা, তুমি নিজে চালাতে পারো না তোমার সাম্রাজ্য, দাও আমার কাছে দাও আমি চালাচ্ছি। মানে সাবসিডারি অ্যালায়েন্স, অ্যালায়েন্স করো, চুক্তি করো, ডক্ট্রিন অফ ল্যাপস বা তোমার ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, এই সমস্ত কিছু, এই সমস্ত সিস্টেমের মাধ্যমে বা তোমার এই তিনটে চুক্তির মাধ্যমে ওরা কি করলো, বিভিন্ন রাজ্য যেমন হায়দ্রাবাদ প্রথম এটাকে ওরা ক্যাপচার করলো, হায়দ্রাবাদ, সাতারা, ঝাঁসি, লখনৌ, অযোধ্যা, দিল্লি, মাইশোর, তাঞ্জোর, আরকোট, উদয়পুর, নাগপুর, জয়পুর, সমস্ত রাজ্যগুলোকে এরা এই পলিসির মাধ্যমে ক্যাপচার করে নিল। তাহলে দেখো ব্রিটিশরা এইটুকু জায়গা নিয়ে শুরু করেছিল, এখন ধীরে ধীরে এতটা বড় হয়ে গেছে। কিন্তু এই পলিসিকে মানেনি কারা, মানেনি কারা, এই মহীশূররা, মাইশোররা, এই মহীশূর সাম্রাজ্য। এরা কি, মাইশোর যেটাকে আমরা বলছি MYSORE, মাইশোর, এরা কি এই পলিসিটাকে মেনে নেয়নি। সেকেন্ড যেটা মারাঠা, এরা কি বলে, এরাই ব্রিটিশদের এই সব ভুলভাল, দূর আপনাদের এই ভুলভাল পলিসি রাখুন তো, আসুন যুদ্ধ করুন, পারলে যুদ্ধ করুন। তাহলে এই মাইশোর রাজ্যকে অ্যাকোয়ার করার জন্য ব্রিটিশকে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে যুদ্ধ করতে হয়েছে। ফার্স্ট অ্যাংলো মহীশূর, সেকেন্ড অ্যাংলো মহীশূর, থার্ড অ্যাংলো মহীশূর, ফোর্থ অ্যাংলো মহীশূর, চারটে যুদ্ধ করার পরে তবেই মহীশূর রাজ্য হস্তগত হলো। টিপু সুলতান হায়দার আলীকে পরাজিত করার পরে মহীশূর রাজ্য হস্তগত হলো। একদম মারাঠার সঙ্গে একটা নয়, দুটো নয়, তিনটে যুদ্ধ করার পরে মহীশূর মারাঠা রাজ্যকে ব্রিটিশ হস্তগত করলো। শুধু তাই নয়, ভারতবর্ষের সমস্ত জায়গাকেই প্রায় এরা অ্যাকোয়ার করে দিল। অ্যাকোয়ার করে দিল তো ঠিক আছে, এরপরে এরা ক্ষান্ত হলো না, ভারতের পাশাপাশি যে রাজ্য রয়েছে নেপাল, চলো নেপালকে অ্যাকোয়ার করে নাও। অ্যাংলো নেপাল যুদ্ধের মাধ্যমে 1816-তে নেপালকে অ্যাকোয়ার করে দিল। নেপালেই থামলো না, বার্মা দেশটাকে, আফগানিস্তানকে, এগুলোকে ওরা এক এক করে অ্যাকোয়ার করলো। তাছাড়াও শিখের সঙ্গে, শিখ সম্প্রদায়ের সঙ্গে ওদের আলাদা করে যুদ্ধ করতে হয়েছে, ফার্স্ট অ্যাংলো শিখ, সেকেন্ড অ্যাংলো শিখ। এরম ভাবে সমগ্র ভারতবর্ষ এবং তার আশপাশে যত সাম্রাজ্য রয়েছে, সমস্ত সাম্রাজ্যকে ওরা কি করলো, অ্যাকোয়ার করে নিল, অ্যাকোয়ার করে নিল। তাহলে এখন সমস্ত কিছু টপে ব্রিটিশই ব্রিটিশ, সমস্ত কিছু টপে ব্রিটিশই ব্রিটিশ। তাহলে আমরা যদি এখন চলে যাই নেক্সট পার্টটাতে, এখন সমগ্র ভারতবর্ষের টপে কে রয়েছে, ব্রিটিশ। ব্রিটিশরা এখন কি পেলো, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, এই অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য, মানে অ্যাডমিনিস্ট্রেশন মানে আমি এখন এসছিলাম বিজনেস করতে, এখন আমি হয়ে গেলাম টপে, টপে চলে গেলাম,
অ্যাডমিনিস্ট্রেশনের হেডে পৌঁছে গেলাম। তাহলে এই যে অ্যাডমিনিস্ট্রেশন, এই অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য ব্রিটিশের সবার আগে কি দরকার ভাই? টাকা দরকার, মানি দরকার। মানি পাবে কোথায়? এত বড় দেশ চালানোর জন্য মানি দরকার না? তো মানি পাওয়ার সব থেকে ভালো অপশন কি জানো? দেখো, এটা আমার বানানো গল্প, এইটা আমি লিঙ্ক করেছি। আমি টোটাল বই পড়ার পরে একটা আর্ট পেপার তৈরি করেছিলাম, আর্ট পেপার তৈরি করে আমি গল্প বানিয়েছি। টাকা দরকার কি? একটা মানি দরকার। তাহলে এই মানিটা পাওয়ার সব থেকে ভালো অপশন কি জানো? রাজস্ব। রাজস্ব, রেভিনিউ সিস্টেম। তাহলে সমস্ত পিজেন্ট সোসাইটির উপরে চাপিয়ে দিল, পিজেন্ট মানে কৃষক সম্প্রদায়ের উপরে চাপিয়ে দিল একশালা বন্দোবস্ত, 10 শালা বন্দোবস্ত, 5 শালা বন্দোবস্ত, রাউতওয়ারি বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত, যত বন্দোবস্ত রয়েছে সব চাপালো, আর প্রচুর প্রচুর কর আসা শুরু করলো। তা তুমি বলো তো, এতে কি এতে কি আমার প্রিজেন্টরা যারা নীল চাষ করতে চায়নি, তারা, তাদের জোর করে নীল চাষ করানো হয়েছে কারণ নীলে মুনাফা বেশি, এরা কি খুশি হবে? খুশি হবে না। তাই আমাদের প্রিজেন্ট সোসাইটি আলাদা করে ব্রিটিশদের বিরুদ্ধে এক যুদ্ধ করেছে, যার নাম কি? প্রিজেন্ট মুভমেন্ট। তাই আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের আমাদের পড়তে হয় প্রিজেন্ট মুভমেন্ট। এখানে প্রচুর 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 মুভমেন্ট আমরা প্রিজেন্ট মুভমেন্টে আমরা পড়ি। যত প্রকারের প্রিজেন্ট মুভমেন্ট হয়েছে সেই প্রিজেন্ট মুভমেন্ট গুলোকে আমাদের পড়তে হয়। যেমন কি? যেমন ইন্ডিগো রিভোল্ট, পাবনা আপরাইজিং, ডেকান রায়োট, চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ যেটা গান্ধীজি লিড করেছিল, মোপলা রিভোল্ট, একা মুভমেন্ট, রামপা মুভমেন্ট, এই সমস্ত মুভমেন্ট হয়েছে কি? বিভিন্ন প্রিজেন্ট সোসাইটি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এত বড়, এত শক্তিশালী সাম্রাজ্য যারা ব্রিটিশদের সঙ্গে কিছু করতে পারলো না, আর প্রিজেন্টরা কি করবে? তো প্রিজেন্টরা সবাই কি হয়েছে? হেরে গেছে। সমস্ত বিদ্রোহী কি একটাই রূপ? প্রিজেন্টরা হেরে গেছে। তো এই প্রিজেন্টরা যদি হেরেই যায় তো এদের পরে প্রচুর অত্যাচার করা হয়েছে, প্রচুর প্রিজেন্টদের উপর অত্যাচার করা হয়েছে, ব্যাস টাকা পেয়ে গেল ব্রিটিশরা। এই গল্প কিন্তু আমার বানানো, কোনো বইতে এই গল্প নেই, আমি নিজে হিস্ট্রিটাকে লিঙ্ক করার জন্য এরকম করেছি, ঠিক আছে? তার মানে তোমরা বলবে দাদা এরকম তো কিছু হয়নি, এরমটা নয়, জাস্ট গল্প বানানো হয়েছে। এরা হাতে টাকা পেয়ে গেল। এবার টাকা পাওয়ার পরে সবার আগে কি দরকার বলো তো? কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করতে হবে। তোমার কি মনে হয় এই রোড তৈরি করেছে, এই রেলপথ তৈরি করেছে তোমার জন্য? না, ওদের এই কমিউনিকেশন ডেভেলপ করার জন্য নতুন নতুন রোড, নতুন নতুন রেল তৈরি করা হয়েছে, রেলপথ তৈরি করা হয়েছে। কেন? কেন? এই কমিউনিকেশন সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য। আচ্ছা বলো তো, এই রোড এবং রেলপথ কি বাড়িঘর ভেঙে তৈরি করবে? না। সব থেকে ভালো জায়গা কি বলতো? ফরেস্ট। ভারতবর্ষে প্রচুর ফরেস্ট ছিল, বন ছিল, বন জঙ্গল ছিল। তাহলে এই ফরেস্টটাকে কেটে কেটে আলটিমেটলি রোড রেলপথ তৈরি করা হলো। আচ্ছা ফরেস্টে কারা বাস করে গো? ট্রাইবালরা বাস করে না? ট্রাইবালদের মাতৃভূমি ফরেস্ট, তারা ফরেস্ট কেন্দ্রিক জীবন যাপন করে। তো ট্রাইবালরা কি ছেড়ে কথা বলবে যে তুমি আমার ফরেস্ট ধ্বংস করবে আর আমি তোমাকে ধ্বংস করতে দেবো? তো আমরা, এই ট্রাইবালরা এই ব্রিটিশদের এগেইনস্টে বিদ্রোহ করছে, তাই আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে পড়তে হয় ট্রাইবাল মুভমেন্ট। সমস্ত ট্রাইবালের একই পরিণতি, একই পরিণতি। কি বিদ্রোহ? চুয়ার বিদ্রোহ, ভিল বিদ্রোহ, কোল বিদ্রোহ, সান্তাল বিদ্রোহ, মুন্ডা, ওরাও, বিভিন্ন বিদ্রোহ, সবার একই পরিণতি, হেরে গেছে। এই বড় বড় শক্তিশালী রাজারা যারা রুল করে জিততে পারেনি, সেখানে প্রিজেন্টরা কি করে জিতবে? সেখানে ট্রাইবালরা কি করে জিতবে? সেরকম ভাবে কোন সম্প্রদায়কে ছেড়ে কথা বলেনি। লেবার মুভমেন্ট একই রকম ভাবে লেবারদের সেন্টিমেন্টকে আঘাত করা হয়। লেবার মুভমেন্ট কি হয়? আমাদের লেবার মুভমেন্ট করায়, লেবাররাও ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে, একই পরিণতি, হেরে যায়। একই রকম ভাবে সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, এরা ধর্মটাকেও ছেড়ে কথা বলেনি, ধর্মটাকেও ছেড়ে কথা বলেনি। বিভিন্ন সোশিও রিলিজিয়াস মুভমেন্টের মধ্যে আমরা পড়েছি সন্ন্যাসী রিভোল্ট, ফকির রিভোল্ট, ফরাইজি মুভমেন্ট, ওহাবি মুভমেন্ট, তিতুমির, মীর নিসার আলী যার নাম আমরা জানি, ভবানী পাঠক, দেবী চৌধুরী রানী, মজনু সাহা, এদের সঙ্গে যুদ্ধ হয়েছে মানে একটা বিদ্রোহ হয়েছে, একই পরিণতি। এরা শক্তিশালী রাজারা যা করতে পারেনি এরা কি করবে? ধর্মগুরুরা কি করবে? একই পরিণতি, সবাই হেরে গেল, সবাই হেরে গেল। তো এই হেরে যাওয়ার পরে কি পরিণতি হবে? কি পরিণতি হবে? সবার উপরে অমানসিক অত্যাচার, প্রিজেন্টদের এগেইনস্টে অত্যাচার, ট্রাইবালের এগেইনস্টে অত্যাচার, লেবারের এগেইনস্টে অত্যাচার, এবং সোশিও রিলিজিয়াস অত্যাচার। এই অত্যাচার গুলোকে স্বচক্ষে দেখেছে কারা বলতো? মিডিল ক্লাস সোসাইটি। আমরা কিন্তু আইএনএম এর কোর আইএনএম এ ঢুকছি। মিডিল ক্লাস সোসাইটি মানে আমাদের আমাদের যে রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
আমাদের যে যত ফেমাস পার্সোনালিটি রয়েছে না, যেমন তোমার কেশবচন্দ্র সেন, জিভি যোশী, দয়ানন্দ সরস্বতী, সৈয়দ আহমেদ খান, তারপর তোমার অনেক রয়েছে, গোপাল কৃষ্ণ গোখলে, বদরুদ্দিন তৈয়বজি, উমেশ চন্দ্র মেহতা, এনরা কি এই সমস্ত, অরবিন্দ ঘোষ, তো এনরা কি, এনরা সবাই মিডিল ক্লাস সোসাইটি, যারা এই সমস্ত প্রিজেন্ট, ট্রাইবাল, লেবার এবং আলটিমেটলি তোমার বিভিন্ন সোশিও রিলিজিয়াস মুভমেন্টের অত্যাচারগুলোকে দেখেছে দেখেছে এবং তাদের সব থেকে বড় অস্ত্র কি, তাদের পেন। তারা তাদের পেনের মাধ্যমে এই সমস্ত অত্যাচারকে ফুটিয়ে তুলেছে। যেমন তোমরা জানো দীনবন্ধু মিত্রের হিন্দু পেট্রিয়ট, ঠিক আছে, এই হিন্দু পেট্রিয়টে নীল চাষীদের ওপরে একটা অত্যাচারের রূপ তুলে ধরা হয়। এই বিভিন্ন বুক পাবলিশ হলো, বিভিন্ন নিউজ পেপার পাবলিশ হলো, বিভিন্ন জার্নাল পাবলিশ হলো। এই সমস্ত মিডিল ক্লাস সোসাইটি কি করলো, এই সমস্ত বুক, নিউজ পেপার, জার্নালের মাধ্যমে আহ, এই সমস্ত দুঃখ কষ্টকে তুলে ধরলো। তাহলে এই বুক, নিউজ পেপার, জার্নাল কারা পড়ছে গো? আমাদের মতো সাধারণ মানুষ পড়ছে না। আমাদের মতো সাধারণ মানুষ ভাবছিল এই ব্রিটিশ, আমরা জানতে পারছি না যে এরম অত্যাচার করছে, আমরা এই সমস্ত বই পড়ে জানতে পারছি, আর আমাদের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হচ্ছে। কি বিদ্বেষ? ব্রিটিশ বিরোধী বিদ্বেষ তৈরি হচ্ছে। যে ব্রিটিশকে আমরা ভেবেছিলাম আশীর্বাদ, সে কিনা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, সে কিনা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই ব্রিটিশ বিরোধী আমরা সমস্ত দেশের মানুষ এক হয়ে গেলাম এই সমস্ত বুক, জার্নাল, নিউজ পেপার পড়ে, এবং একত্রিত ভাবে আমরা সবাই এক হলাম যখন আমাদের সঙ্গে যুক্ত হলো এই প্রিজেন্টরা, আমাদের সঙ্গে যুক্ত হলো এই ট্রাইবালরা, আমাদের সঙ্গে যুক্ত হলো এই লেবার এবং সোশিও রিলিজিয়াস লিডাররা, এরা সবাই যুক্ত হলাম, সমগ্র ভারতবর্ষ এক হয়ে গেল। সমগ্র ভারতবর্ষ একত্রিতভাবে ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন করে দিলাম, যার নাম রিভোল্ট অফ 1857, যাকে আমরা বলি মহাবিদ্রোহ। এই মহাবিদ্রোহে কি হচ্ছে? এই মহাবিদ্রোহে আলটিমেটলি আমরা ব্রিটিশদের এগেইনস্টে যুদ্ধ করছি ঠিকই, কিন্তু আলটিমেট পরিণতি সেই ফেলিয়ার। কেন ফেলিয়ার? আমরা যদি খুব পুঙ্খানুপুঙ্খ রূপে দেখি, এই পরাজয়ের পেছনে একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আমাদের লিডার ছিল না। আমরা হ্যাপাজার্ড যুদ্ধ করেছি, সেই জন্য এত কম সৈন্য নিয়েও ব্রিটিশরা এত বিরাট সেনাবাহিনীর বিপক্ষে জিতে গেছে। তো আমরা দেখলাম যে লিডার নেই। ব্রিটিশরা বুঝলো যে এই তো ভারতীয়রা তো এক হওয়া শুরু হয়েছে, তাহলে এদের থামাতে হবে। যদি এদের আমি থামাতে না পারি তাহলে আমাদের পরাজয় অনিবার্য। একটাতে নয় আমরা জিতেছি, সেকেন্ডটায় আমরা জিততে পারবো না। তখন ব্রিটিশ একটা ফন্দি করলো যে সমস্ত নাটের গুরু এই মিডিল ক্লাস সোসাইটি, এদের এই পেন, এদের এই বুক, এদের এই জার্নাল, এদের এই নিউজ পেপার, এইগুলোই সমস্ত মানুষকে এক করেছে। মানে এদের নিউজ পেপার, এদের বুক, এদের জার্নাল যদি আমি আমার ভাবে কন্ট্রোল করতে পারি, আমার কথাই যদি এরা প্রকাশ করে, তাহলে এই সাধারণ মানুষ আমার আমার গোলাম হয়ে যাবে। তো তখন চলে আসলো একটা নতুন কনসেপ্ট। দেখো, এদিকে ব্রিটিশ, এদিকে ইন্ডিয়ানরা ভাবছে, ইস, আরেকটু হলে জিতে যেতাম, একটা যদি লিডার থাকতো, একটা যদি মানে সুসংগঠিত আন্দোলন করতাম, তাহলে জিতে যেতাম। ইস, এই যে দুঃখটা, তারা 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 কি অনুভব করলো? একটা লিডারশিপ, একটা অর্গানাইজেশন, যে কিনা লিড করবে আমাদের, যাদের সঙ্গে আমরা হাত মিলিয়ে এদের তাড়াবো। আর এরা ভাবলো যে মিডিল ক্লাস সোসাইটি এত সহজে কথা শুনবে না, তাহলে আমরা এমন একটা অর্গানাইজেশন তৈরি করি, যে অর্গানাইজেশনের থ্রু দিয়ে মিডিল ক্লাস সোসাইটিকে আমরা কন্ট্রোল করতে পারবো। এরা কি চাইলো? এমন একটা অর্গানাইজেশন যার থ্রু দিয়ে আমরা ব্রিটিশকে তাড়াতে পারবো। দেখো, দুজনের উদ্দেশ্য এক একটা অর্গানাইজেশন, কিন্তু সেন্টিমেন্ট আলাদা। এরা চাইছে অর্গানাইজেশন যার থ্রু দিয়ে আরো বড় ব্রিটিশ বিরোধী আন্দোলন করব, ব্রিটিশ তাড়াবো। আর এদের উদ্দেশ্য হচ্ছে একটা অর্গানাইজেশন যার থ্রু দিয়ে মিডিল ক্লাস সোসাইটিকে কন্ট্রোল করবো এবং সমগ্র দেশের মানুষকে কন্ট্রোল করব। সেই জন্য ই- আহ, সেই জন্য ব্রিটিশ এবং ইন্ডিয়ান মতাদর্শে গড়ে উঠলো আমাদের জাতীয় কংগ্রেস 1885-এ। জাতীয় কংগ্রেস অ্যালান অ্যাক্টুভিয়ান হিউম সেফটি ভালভ তত্ত্বের মাধ্যমে এই কংগ্রেস তৈরি করলো। সেই কংগ্রেসটা কি হয়ে গেল? সেই অর্গানাইজেশনের জায়গাটা দখল করলো। যে যে কংগ্রেস এখন কি হয়ে গেল? একটা সর্বভারতীয় একটা প্রতিষ্ঠান। যে কংগ্রেসে, তাহলে এর উদ্দেশ্য কংগ্রেসের থ্রু দিয়ে মিডিল ক্লাস সোসাইটিকে কন্ট্রোল করা, এর উদ্দেশ্য একটা কোলাবোরেশন করে এই ব্রিটিশ বিরোধী দাঁড়িয়ে দেওয়া। যেহেতু ব্রিটিশরা তৈরি করেছে, তাই দেখা যাচ্ছে একটা ফেজ
1885 এই কংগ্রেস তৈরি হয়েছে। এই 1885 থেকে 1905 এটাকে আমরা বলছি মডারেট ফেজ। মডারেট ফেজ মানে এই সময় জাতীয় কংগ্রেসের কথা, জাতীয় কংগ্রেস ব্রিটিশদের কথা শুনেছে। এখানে যে মডারেটররা, তাদের পলিসি ছিল পলিসি অফ 3 Ps, প্লিজ, প্রোটেস্ট অ্যান্ড প্রেয়ার। এর মাধ্যমে আলটিমেটলি এরা কিন্তু মিডিল ক্লাস সোসাইটিকে কন্ট্রোল করে ফেললো। কিন্তু হলোটা কি? আমরা যে উদ্দেশ্য নিয়ে কংগ্রেস তৈরি করলাম সেটা গেল কোথায়? তখন আমরা খেপে গেলাম, একটা নতুন সম্প্রদায় বেরিয়ে আসলো এখান থেকে, যার নাম এক্সট্রিমিস্ট, যাকে আমরা বলছি চরমপন্থী। এই চরমপন্থী বলছে, ধুর আপনারা কি করছেন, আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে কংগ্রেস তৈরি করেছি সেই কংগ্রেস কোথায় চলে গেল? সেই কংগ্রেস আজকে ব্রিটিশদের হাতে চলে যাচ্ছে। উদ্দেশ্য প্রবলেম, মানে আমাদের উদ্দেশ্য কিন্তু, সেন্টিমেন্টটা কিন্তু ভেঙে যাচ্ছে। তার মানে এখান থেকে যেটা চলে আসলো, যে এক্সট্রিমিস্ট মুভমেন্ট বেরিয়ে আসলো। এরা বলল আলটিমেটলি যে এই 1907 এর যে একটা সুরাট সেশন, এই সেশনে এই মডারেটর আর এবং এক্সট্রিমিস্টের মধ্যে কি হয়ে গেল, একটা বিরোধ তৈরি হলো। এক্সট্রিমিস্টদের আমরা হাঁটিয়ে দিলাম যে তোমরা ভাগো এখান থেকে, তোমাদের আমরা চাই না, আমার কংগ্রেস আমার প্রতিষ্ঠান, আমার কংগ্রেস ইন্ডিয়ানদের প্রতিষ্ঠান। ঠিক আছে, তো সেই জায়গা থেকে কি হলো, সেই জায়গা থেকে আমাদের কিন্তু এই কংগ্রেসটা তখন থেকে আর ব্রিটিশরা নয়, তখন থেকে আর ব্রিটিশদের কনসেপ্ট বাদ হয়ে গেল, আমাদের কংগ্রেস হয়ে গেল আমাদের প্রতিষ্ঠান। কংগ্রেস সর্বভারতীয় ভাবে লড়াই করা শুরু করলো। তাহলে এই কংগ্রেস যে নীতি নিয়ে চলছে 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 খুব ভালো নীতি নিয়ে চলছে কংগ্রেস। দেখো 1907, আমাদের পৌঁছাতে হবে 1947, হাতে 10 থেকে 12 মিনিট সময় রয়েছে, 9টার মধ্যে আমাদের নতুন টপিক শুরু করতেই হবে। ঠিক আছে, 1907 আলটিমেটলি তোমার কংগ্রেসের এক্সট্রিমিস্ট হলো। কংগ্রেসরা একটা নীতি নিয়ে চলছে, কিন্তু কংগ্রেসের নীতির সঙ্গে আবার একটা বিরোধিতা তৈরি হলো একটা এক্সট্রিমিস্ট গ্রুপের, যাদের আমরা বলছি তোমার এক্সট্রিমিস্ট মুভমেন্ট। মানে আমি ভাগ করেছি একরকম ভাবে, দেখো যখন তুমি এই যে অ্যান একাডেমির হেড আমি, তো আমাকে যখন অ্যান একাডেমি চালাতে হয় তখন আমাকে অনেকের কথা ভাবতে হয়, অনেক স্টুডেন্টের অনেক প্রবলেম সলভ করতে হয়। ফলে তুমি যখন একটা প্রতিষ্ঠান হয়ে যাবে না, তখন তুমি সবার জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। তোমাকে মোটামুটি 60 থেকে 70% ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, তুমি 100% পারবে না। তো এই কংগ্রেস 60 থেকে 70% মানুষের ক্রাইটেরিয়া ফুলফিল করেছে, বাকি 30% মানুষের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেনি। তাদের নাম দিচ্ছি এক্সট্রিমিস্ট মুভমেন্ট। এদের আমি নাম দিই বোম মারা গ্রুপ। কি বললাম? বোম মারা গ্রুপ, মানে বোম মারো ব্রিটিশ তারাও, এদের একটাই দাবি, বোম মারো ব্রিটিশ তারাও। তাহলে এই এক্সট্রিমিস্ট মুভমেন্ট মানে আমরা সেই ক্ষুদিরাম বসুর নাম জানি, আমরা প্রফুল্ল চাকির নাম জানি, আমরা রাসবিহারী ঘোষের নাম জানি, আমরা অরবিন্দ, আমরা ভগৎ সিং এর নাম জানি, আমরা চন্দ্রশেখর আজাদের নাম জানি, আমরা বিসমিলের নাম জানি। এরম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব, ইভেন 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 ইন্ডিয়ার বাইরে কি হয়েছে, একটা এক্সট্রিমিস্ট গ্রুপ, যেমন মাদাম কামার নামকে না জানি আমরা মাদার অফ রেভলিউশন বলা হয়, ঠিক আছে, ভিকাজি রুস্তম কামা। তো আলটিমেটলি এরম ভাবে একটা গ্রুপ বেরিয়ে এসছে, যে গ্রুপটা কংগ্রেসের নীতিকে মানেননি, কংগ্রেস নেগোসিয়েশন করার চেষ্টা করেছে, কংগ্রেস ডমিনিয়ন স্ট্যাটাস চেয়েছে, কংগ্রেস স্বায়ত্ত শাসন চেয়েছে। মানে ভাই ব্রিটিশ, তোমরা আমাদের উপরে থাকো, তোমরা আমাদের লিড করো, তোমরা উন্নত জাতি, আমরা তোমাদের অধীনে থেকে কাজ করব। দিস ইজ কল্ড ডমিনিয়ন স্ট্যাটাস, স্বায়ত্ত শাসন। এই স্বায়ত্ত শাসন চেয়েছে কে? কংগ্রেস। কিন্তু এরা চেয়েছে পূর্ণ স্বাধীনতা, তো সেই জন্য এই গ্রুপটা আলাদা হয়ে গেছে। তো এরম ভাবে কংগ্রেস চলছে চলছে, ঝিমিয়ে পড়েছে কংগ্রেস, এদের জিনিসটা এরা আলাদাভাবে রুল করছে। এমন সময় 1915 সালে সাউথ ইন্ডিয়ান হিরো যেমন এন্ট্রি নেয়, পুরো সাউথ ইন্ডিয়ান হিরোর মতো এন্ট্রি নিয়েছে আমাদের গান্ধীজি। ঠিক আছে, সাউথ আফ্রিকা থেকে এলেন, পুরো সাউথ ইন্ডিয়ান হিরোর মতো এসে 3টে ছোট ছোট বিদ্রোহ করলেন, চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ এবং তোমার আমেদাবাদ সত্যাগ্রহ। 3টে সত্যাগ্রহ করলেন পরপর, গুজরাট, আমেদাবাদে, এবং তোমার আলটিমেটলি ওই যে মিল শ্রমিক বা তোমার যে কৃষক সম্প্রদায়ের 3 কাটিয়া সিস্টেম বা প্লেগ নিয়ে যে ঝামেলা হলো, সেইগুলো নিয়ে উনি চম্পারণ, খেদা এবং আমেদাবাদে 3টে জায়গায় উনি কি করলেন, এই 3টে ছোট ছোট সত্যাগ্রহ করলেন। দেখো এদের ডমিনেন্ট স্ট্যাটাস, গান্ধীজিরও সেম মেন্টালিটি ছিল, ডমিনেন্ট স্ট্যাটাস। এনার নীতি কি ছিল? সত্যাগ্রহ, সত্যকে আঁকড়ে ধরে
আমরা যুদ্ধ করব, আমরা বিদ্রোহ করব, কোনো প্রকার হিংসার আশ্রয় নেব না। আমার গালে একটা চড় মারলে আমি আর একটা গাল পাতি দেবো, আর একটা চড় মারো, আর একটা মারলে আর একটা পাতি দেবো, মানে আমরা কোনো প্রকার হিংসার আশ্রয় নেব না। তো এই নীতিকে কংগ্রেস খুব ভালো মেনে নিল। সর্বভারতীয় নেতায় কনভার্ট হয়ে গেল গান্ধীজি, এবং সর্বভারতীয় আন্দোলন করলো তিনটে। একটা হচ্ছে তোমার নন কোঅপারেটিভ মুভমেন্ট, সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট এবং কুইট ইন্ডিয়া মুভমেন্ট, 1920, 1930 1942-তে। এই তিনটে বড় বড় বিদ্রোহ, সর্বভারতীয় আন্দোলন করলো কে? এই গান্ধীজি। তো এই গান্ধীজি যখন সর্বভারতীয় আন্দোলন করলেন, এবং এর মাধ্যমে গান্ধীজি কংগ্রেসকে দেখো 1942 অব্দি লিড করেছে। এই নীতিতে কংগ্রেসের মধ্যে থেকে বিশ্বাস, কংগ্রেসের মধ্য থেকেও গান্ধীজির নীতিকে বিশ্বাস করেনি আমাদের প্রাণের নেতা সুভাষচন্দ্র বসু। শুধু তাই নয়, সুভাষচন্দ্র বসুর পাশাপাশি জওহরলাল নেহেরু, এনরা কিন্তু এই গান্ধীর নীতিকে বিশ্বাস করেননি। তাই এনরা কংগ্রেস থেকে আলাদা হয়েছেন। আলাদাভাবে কংগ্রেসের বাইরে থেকে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছেন, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছেন সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু। এনরা কি করেছেন? এনরা আলাদা করে এনরা পূর্ণ স্বরাজ 1929-এর লাহোর সেশনে এনরা পূর্ণ স্বরাজের দাবি তোলেন। পূর্ণ স্বরাজের দাবি যে না, আমরা ডমিনেন্ট স্ট্যাটাস চাই না, আমরা গান্ধীর নীতিকে মানি না, আমরা পূর্ণ স্বরাজ চাই। পূর্ণ স্বরাজের নীতিকে এরা ধীরে 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 ফ্লারিশ করেছে, এদের মতো করে এরা ফাইট করেছে। এইদিকে এক্সট্রিমিস্টরা বোম মেরে চলেছে, এদিকে সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু স্বায়ত্ত শাসনের, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের গল্প বলে চলেছে, এদিকে ডমিনেন্স। এরা একটা বিপদে পড়ে গেছে। এই পরিস্থিতিতে সেকেন্ড অর্ডার ফার্স্ট অর্ডার ব্রিটিশরা দিশেহারা হয়ে গেছে। এই পরিস্থিতিতে বিভিন্ন ভাবে নেগোসিয়েশন করার চেষ্টা করেছে। ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স, বিভিন্ন প্রকার ভাবে নেগোসিয়েট করার, ক্রিপস মিশন পাঠিয়েছে, তোমার সাইমন কমিশন পাঠিয়েছে, বিভিন্ন ভাবে ভারতের সঙ্গে নেগোসিয়েট করার চেষ্টা করেছে, বিভিন্ন প্রকারের অ্যাওয়ার্ড দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ভারতীয়রা আর কোনোভাবে মানবে না। ভাই আসো, আমাকে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দিতে হবে। তাই বাধ্য হয়ে 1946-এ ক্যাবিনেট মিশন, মানে আমাদের মন্ত্রী পরিষদকে ভারতে পাঠানো হলো। ক্যাবিনেট মিশনকে যখন ভারতে পাঠানো হলো, এই ক্যাবিনেট মিশন হচ্ছে তোমার কি, তোমার ক্যাবিনেট মিশন তিনজন মেম্বারকে পাঠানো হয়েছিল এই ক্যাবিনেট মিশনে। একজন হচ্ছে তোমার প্যাথিক লরেন্স, তারপর হচ্ছে তোমার স্যার স্টাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। এই তিনজনকে পাঠানো হলো, এবং এনরা দেখলো আর কোনোভাবে ভারতকে ঠেকানো যাচ্ছে না, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দিতে হবে। তো তখন উনি দুটো জিনিস বললেন, একটা হচ্ছে ইন্টিরিম গভর্নমেন্ট তৈরি করার কথা বললেন, এবং দ্বিতীয়ত হচ্ছে একটা আমাদের তোমার আমাদের যে তোমার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা আমার গণপরিষদ, যেটা আমার কনস্টিটিউশন গঠন করবে, এটা তৈরি করে গেলেন। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার গণপরিষদ তৈরি করে তার আলটিমেটলি কনস্টিটিউশন ডেভেলপমেন্টের কাজ শুরু করলো। এবং এই ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে আমরা এখানে নতুন ভাইসরয়, কমান্ডার ইন চিফ, ভাইস প্রেসিডেন্ট, হোম মিনিস্টার, ফিনান্স মিনিস্টার, বিভিন্ন মিনিস্টারকে দিয়ে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করলাম, যে ভারত স্বাধীন হওয়ার পরে যে কমপ্লিট গভর্নমেন্টটা হবে, সেই গভর্নমেন্টটা না হওয়া অব্দি ইন্টারিম গভর্নমেন্ট দেশ স্বাধীন হওয়া অব্দি এই দেশকে রুল করবে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট, ভারত স্বাধীন হওয়ার পরে যে গভর্নমেন্ট এলো, জওহরলাল নেহরুর গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট ততদিন কাজ চালালো। এবং এই গণপরিষদ যে কনস্টিটিউশন তৈরি করলো, সেই কনস্টিটিউশন আমাদের আলটিমেটলি 1947-এ ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল, ইন্ডিয়া পাকিস্তান দুটো ডমিনিয়নে ভাগ হয়ে গেল, এবং আমাদের যে কনস্টিটিউশন ইন্ডিয়ান মানুষের জন্য ডেডিকেট করা হলো। এই যে কনস্টিটিউশন শুরু হলো, এখান থেকে কনস্টিটিউশন চ্যাপ্টারটা শুরু করলে আবার 1 ঘন্টা বলতে পারি। তো চ্যাপ্টার যদি তুমি লিঙ্ক করো, শুরু হয়েছে বায়োলজি দিয়ে, শেষ করলাম কনস্টিটিউশনে, কনস্টিটিউশন থেকে চলে যাব ইকোনমিক্সে, সেখান থেকে বিভিন্ন ভাবে আমরা মানে টপিক গুলোকে কানেক্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের গল্প, এটা হচ্ছে আমাদের সেই হিস্ট্রি। সেই অস্ট্রালোপিথেকাস থেকে শুরু করে আমরা যদি যাই, তো দেখা যাচ্ছে এই সেই 1947। তো যদি তুমি পড়াশোনাটাকে এরকম ভাবে ভালোবেসে করতে পারো, তাহলে আমার মনে হয় পড়াশোনাটা এতটাও কঠিন নয় যতটা আমরা ভাবি। এই এই গল্পটা শোনার সময় যদি তোমরা, আশা করি প্রায় 90% তোমরা কেউ বোর ফিল করোনি, যদি তোমরা এটা মন দিয়ে শোনো তো, তাহলে এইভাবে যদি প্রত্যেকটা সাবজেক্টকে আমরা উপর থেকে দেখতে পারি, তাহলে না পড়াশোনাটা কিছুই না জানো তো। মানে এই যে আলটিমেটলি দেখো, আমি যদি তোমাকে একটা কথা বলি, যে আজকে আমিও তো কনস্টিটিউশন কত স্যারের কাছে পড়েছি, ঠিক আছে, কিন্তু কনস্টিটিউশনে কেউ কিন্তু আমার এই কথাটা বলেনি যে আজকে ইউনিয়ন লেজিসলেচার এবং তোমার যে আমাদের স্টেট লেজিসলেচার, আমাকে কেউ এই কথাটা বলেনি যে প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টার, আমাকে কেউ বলেনি প্রেসিডেন্ট এবং গভর্নর একদম সেম টু সেম,
অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল সেম টু সেম। তুমি যদি 90% ডেটা কমন না পাও, তাহলে আমি কি বলেছি, তাহলে আর মানে পড়াবো না, এরম ব্যাপার। কেউ আমাকে বলেনি আমাকে প্রেসিডেন্ট পড়ানো হচ্ছে ফার্স্ট মান্থলে, গভর্নর পড়ানো হচ্ছে 8 মান্থলে। তো কি রে ভাই, একই জিনিস আলাদা আলাদা করে কেন পড়বো? আমি তোমাকে নোট দেবো, একদিকে গভর্নর একদিকে প্রেসিডেন্ট, যদি 90% ডেটা মিলে না যায় তাহলে কি বলেছি? একটা গভর্নরের ডেটা কপি পেস্ট করা প্রেসিডেন্টে। তো এরম ভাবে যদি পড়াশোনা না করতে পারো, তো পড়াশোনা করার কোনো তাৎপর্য নেই, সারা জীবন গাতিয়ে মুখস্থ করে যেতে হবে। এটাই আমাদের স্পেশালিটি, না হলে এই 4 জন থেকে আজকে 400 জনের জায়গায় আমরা পৌঁছাতে পারতাম না। এত হয়নি, মানে জাস্ট কথা প্রসঙ্গে বলছি, ঠিক আছে? তো এরম জায়গায় আমরা কোনোদিন পৌঁছাতে পারতাম না যদি আমাদের উদ্দেশ্য সৎ না থাকতো। তো এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস, যেটা আমরা দেখবে ওই শিডিউলটা তোমাদের আমরা যে দিয়েছিলাম, তো সেই শিডিউলে দেখবে প্রথমে লেখা ছিল একদম ফার্স্ট ক্লাসটা হিস্ট্রির স্টোরি অফ হিস্ট্রি। দেখেছো সেই শিডিউলটা? তো সেই স্টোরিটাই আমরা কভার করলাম।